নমস্কার, আমি পারাদীপ। নেতা নয় জনতা নিয়ে আজ চলে এসেছি বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারোয়ারি তলায়। ভোট ব্যস্ত দেশে নেতাদের ভাষণ, গর্জন, তর্জন সে তো সবাই শুনে, কিন্তু যাদের ভোটে নেতা নির্বাচিত হয়, যাদের ভোটে সাংসদ নির্বাচিত হয়, সেই জনতা জনার্দন, সেই আম জনতা, তাদের কথা কজন শোনে? তাই আমি পারাদীপ আমার ক্যামেরা নিয়ে পৌঁছে যাচ্ছি জনতার দরবারে। আর এইভাবেই আজ আমরা পৌঁছে গেছি বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারোয়ারি তলায়। বারোয়ারি তলায় এখানকার স্থানীয় যারা ভোটার তারা আমাদের সঙ্গে রয়েছেন। লোকসভা নির্বাচনের আগে তাদের কোন ইস্যুতে তারা ভোট দেবেন, কেমন সাংসদ চান তারা, সেই সব নিয়েই কথা বলবেন আজ নেতা নয় জনতায় আমি পারাদীপের সঙ্গে। কি কেমন আছেন? ভালো, সত্যি ভালো আছে, কারণ দেশের প্রধানমন্ত্রী তিনিও তো বলছেন ভালো আছে, আচ্ছে দিন। তো বারোয়ারি তলা তারাও তো আচ্ছে দিন, তাদের পক্ষেও তো ভালো দিন নাকি? কতটা ভালো দিন বা কতটা ভালো দিন নয় সেটা আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য। সবে এখন শুরু, দেখা যাক, সবে সন্ধে, তাই এখনো রাত, গভীর রাত অনেক বাকি, দেখা যাক না কি হয়। কি বলছো, মানে দেশের প্রধানমন্ত্রী তিনি বলছেন আচ্ছে দিন, আর তুমি বলছো এখনো ভোট দেখা বাকি, সবে রাত? হ্যাঁ অবশ্যই, কারণ এক একজন মানুষের কাছে এক একজন পার্সপেক্টিভ থাকে। তো ওনার কথা যেটা আচ্ছে দিন, আমাদের কথা সেটা কখনো পুরা দিনে হতেই পারে, না হওয়া তো নয়। ভালো দিন যদি হতো তাহলে আজকে হচ্ছে আমাদের রাজ্যের শ্রমিকদের অন্য রাজ্যে কাজে যেতে হতো না। আজকে শুধু রাম মন্দির করলে তো হবে না, মন্দির মসজিদ করে তো শুধু সমস্যা মেটে না। একটা গভর্নমেন্টের কাজ হচ্ছে হসপিটাল তৈরি করা, স্কুল তৈরি করা, বিদ্যালয় তৈরি করা। সেখানে শুধু মন্দির করে তার আমাদের পেট ভরবে না। আমরা আজকে খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। যে গ্যাস আমরা 400 টাকায় কিনেছি, সেই গ্যাস আমাদের আজকে 1000 টাকায় কিনতে হচ্ছে। আমরা যে সর্ষের তেল মাত্র 60 টাকায় কিনেছি, সেই সর্ষের তেল আমাদেরকে ডবল তার বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। আমাদের আজকে সংসার চালাতে অসুবিধা হচ্ছে। কিন্তু অপরদিকে আমাদের দেখতে গেলে দেখা যাচ্ছে সেই 1000 টাকা দামের গ্যাসের মধ্যে কিন্তু ফুটছে আমাদের বিনা পয়সায় রেশনের যে চাল পাচ্ছি, হ্যাঁ, সেই চালটা কিন্তু আমরা ওই 1000 টাকার গ্যাসে ফোটাচ্ছি। আপনি এটা বলছেন ঠিক, আপনি ঠিকই বলছেন, কিন্তু এটাও তো ঘটনা যে গ্যাসের দাম কমানো হলো, তো কিছু তো রিলিফ। কিছু রিলিফ নয়, এটা আমাদের কাছে কোনো কিছু রিলিফ নয়। আমি 400 টাকা থেকে যদি সেটা 600 টাকা, আমি সেটা 1500 টাকা বাড়াই, 1500 টাকা থেকে যদি 200 টাকা কমাই, সেটা আমার কাছে রিলিফ নয়, সেটা আমাদের কাছে বরঞ্চ আরও বাড়ানো। আর তাছাড়া দিন বা দিন যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, হ্যাঁ, আমাদের যে সংসার চালাতে অসুবিধা হচ্ছে, ছেলে মেয়েদের। অপরদিকে আমরা পশ্চিমবঙ্গের আমাদের আজকে রাজ্য সরকার ছিলেন বলে আমরা সাধারণ মহিলারা বেঁচে আছি। বলা হচ্ছে যে গ্যাসের দাম কমানো হলো, এটা ভোটের চমক বলছে, তাই কি? এটা মোটেই ভোটের চমক নয়। যদি ভোটের চমক হতো তাহলে নরেন্দ্র মোদী যারা এই বাংলায় এবং টোটাল যারা ভারতবর্ষে যে সমস্ত দলগুলো রয়েছে তারা কিন্তু সবাইকে ফ্রি গিফট করছে। তাই মোদিজি যদি একদম এইটা ভাবনা চিন্তা করতো যে গ্যাসের দাম কমিয়ে ভোট করবে, সেটা কিন্তু নয়। মোদিজি কখনোই কিন্তু এটা চায় না যে আমি সবাইকে ফ্রি দেবো। একটা কথা, ভারতবর্ষ এখন কিন্তু 4th লার্জেস্ট ইকোনমি। আপনি প্রথমে জিজ্ঞেস করলেন না যে আপনি ভালো আছেন, আমরা সবাই বললাম ভালো আছি। আসলে আমরা ভারতীয়রা ভালো থাকতেই অভ্যস্ত শতাব্দীর পর শতাব্দী ধরে, যা কিছু ঘটুন না কেন। আপনি ধরুন আজকে আমরা ভালো আছি, এই ভালো থাকাতে সরকারের কৃতিত্ব কতটুকু? আজকে আমাদের ছেলে মেয়েরা চাকরি, আজকে কি অবস্থা, বেকারত্ব দেশে ছেয়ে গেছে। সে বেকারত্ব ছেয়ে গেছে, সবাই কাজ করছে কোথায় না, শপিং মল হচ্ছে, সেখানে গিয়ে 5000 8000 চাকরি করছে। এটা তো আমরা চাইনি, এই ভালোটা আমরা চাইনি। আমরা ভালো আছি, পরিবারে 5 জন সদস্য, 5 জনই রোজগার করছে, সেইভাবে যতটা ভালো থাকা যায়। সমস্ত জিনিসের দাম আকাশ ছোঁয়া। আপনি আমাদের এখানে খাদ্যে আমরা পৃথিবীর মধ্যে স্বয়ং সম্পূর্ণ, এবং ধান, গম, আলু, টমেটো, এখানে কি হয় না বলুন। আর দেখুন ক্ষুধার নিরিখে দেখুন, 115টা দেশের মধ্যে আমরা 111 নম্বরে। কর্মসংস্থান, লোকসভা নির্বাচন, এটা তো একটা ইস্যু, একটা বার্নিং ইস্যু। একদম বলছি, আপনি যেটা দেখুন যে বাংলায় শুধুমাত্র এত বেকার, এবং ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যকে যদি আমি দেখি, গুজরাট থেকে শুরু করে, ইউপি থেকে শুরু করে, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, যেখানে থাকুক না, সেখানে কিন্তু কর্মসংস্থান এত ইস্যু নেই। এই পশ্চিমবাংলায় কেন কর্মসংস্থান? কারণ হচ্ছে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকে। যে উনি বললেন না পশ্চিমবাংলার কথাটা, যদি সেই হিসেবে বলতে চাই, সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু কর্মী সংকোচন জিনিসটা কিন্তু তিনি শুরু করেছেন। ইভেন ব্যাংকগুলোকে যে দিন দিন মানে বেসরকারি জায়গায় আনা, সেটা কিন্তু সবটাই সেন্ট্রাল গভর্নমেন্টের কার্যকলাপ। যদি আরও বলতে চাই, সেন্ট্রাল গভর্নমেন্টের সব থেকে বড় একটা পোস্টের চাকরি, সেটা হচ্ছে অগ্নিবীরটাকে কন্ট্রাকচুয়াল করা, সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের মানে সেটা তাদের সিদ্ধান্ত নিজস্ব। ইভেন আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গলে প্রতি বছরে 2বার করে WBP, KP প্রতি বছর ফর্ম ফিল আপ হচ্ছে এবং রিক্রুটমেন্ট হচ্ছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে RPF এর 4 বছর ধরে কোনো রকম কোনো রিক্রুটমেন্ট নেই। তাহলে উনি কোন জায়গায় দাঁড়িয়ে বলছেন যে কর্মসংস্থান রিক্রুটমেন্ট হচ্ছে? আমার তো মনে হয় মানে রিক্রুটমেন্ট হচ্ছে বলে আমি কোথাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, চাকরি
আমাদের এই যে দেখছেন সব ছেলেরা বসে আছে চাকরির জন্য, কতদিন আজ বছরের পর বছর বসে আছে, তাদের চাকরি নেই, অথচ চাকরি পয়সা দিয়ে বিক্রি হয়ে গেল। আমি একজন শিক্ষক হিসেবে বলছি যে না, শিক্ষক হিসেবে যেসব শিক্ষকরা নিয়োগ হয়েছে আদেও তারা শিক্ষক কিনা, মানে তাদের যোগ্যতা আছে কিনা, মানে তার মানে প্রমাণ নেই। এই যে দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি, কর্মসংস্থানে দুর্নীতি আপনার পাশে দাঁড়িয়ে অভিযোগ করছেন। হ্যাঁ, অভিযোগটা কার বিরুদ্ধে করলেন আমি বুঝতে পারিনি। দেখুন, শিক্ষা নিয়ে যদি বলতে হয় তো আমাদের কেন্দ্রীয় সরকার যে শিক্ষা নীতি নিয়ে এসেছেন তার প্রভাব আমাদের মধ্যে পড়ছে, তার প্রভাব রাজ্য সরকারও সেটাই অ্যাপ্লাই করার দিকে যাচ্ছে। কিন্তু উনি বোধহয় অন্য কিছু বলছিলেন। আমাদের এখন ভোট হচ্ছে কেন্দ্রীয় সরকারের, আমি এখন সেই ব্যাপারেই থাকতে চাই, যেটা হচ্ছে যে দেখুন, শিক্ষিত আমরা পশ্চিমবঙ্গ বা কেরালা বা মিজোরাম শিক্ষার হার এইসব জায়গায় অনেক বেশি, সেটা ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে আমরা নিজেদের যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছি আর আমাদের পশ্চিমবঙ্গেই চাকরি পেতে হবে এমনটা নয়। আমরা ভারতীয়, ভারতবর্ষে যে কোনো জায়গায় গিয়ে আমাদের ছেলেমেয়েরা যে কোনো জায়গায় যেতে পারে, যে কোনো জায়গায় চাকরি পাবে। কর্মসংস্থান সারা ভারত জুড়ে হতে হবে। সামনেই লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে আমরা বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে এখানকার স্থানীয় যারা ভোটার তাদের মন বুঝছিলাম। তারা তাদের সুযোগ সুবিধা, অভাব অভিযোগ নিয়ে কথা বলছিলেন, কিন্তু আরও অনেক বিষয় আছে। ধরুন, এই ভোটের মুখে রাম মন্দির হলো, সিএএ হলো, কি মনে হয় ভোটে প্রভাব পড়বে? না, সেরকম কিছু প্রভাব পড়বে না। কারণ দেখুন, রাম মন্দির ধর্ম নিয়ে বেশি দিন রাজনীতি করা যায় না। করোনা আমাদের দেখিয়ে দিয়েছে যে রাম মন্দিরের থেকে আমাদের হসপিটাল হওয়া দেশে বেশি জরুরি ছিল। এইটাই হচ্ছে আসল কথা। ভারতবর্ষ হিন্দু সনাতন ধর্মের দেশ। এখানে রাম মন্দির মানে এটা নয় যে সমস্ত ধর্মকে ডিবেট করা। রাম রাজত্ব মানে এটাই, সমস্ত ধর্ম, সমস্ত রাজনৈতিক দল, সমস্ত মানুষের সমান অধিকার, সমস্ত মানুষকে ভালোবাসা, সমস্ত মানুষকে অধিকার, সমস্ত মানুষকে যে সমস্ত প্রকল্পগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আসবে সেইগুলো পাইয়ে দেওয়া, এটা আমাদের উদ্দেশ্য। ভোটের মুখেই সিএএ ঘোষণা হলো, কি হবে? বর্ধমান পূর্বে প্রচুর মতুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছেন, এখানকার ভোটার, তাদের মধ্যে কি কোনো প্রভাব পড়বে? না না, কখনোই না। কিছু মানুষকে কিছুদিন বোকা বানানো যায়, সারা জীবন বোকা বানানো যায় না। সিএ কোনো প্রভাব পড়বে না। সিএর পক্ষে তো তৃণমূল ও বিজেপি দুজনাই। আমার যেটা বক্তব্য, এই যে প্রশ্নটা উঠেছিল যে মতুয়া সম্প্রদায়ের নাগরিকদের মধ্যে কোনো প্রভাব পড়বে কিনা, বা তারা কি ভাবছেন, বা কি একটা প্রশ্নটা আমার সঠিক মনে নেই, কিন্তু মূল বিষয়টা ওটাই ছিল। এখন কথা হচ্ছে এই যে মতুয়া সম্প্রদায় যারা এখানে, তারা কি হঠাৎ করে আমাদের দেশে চলে এলেন? তাদের কি আধার কার্ড নেই? তাদের কি ভোটার কার্ড নেই? তারা ভোট দেন না? তারা রেশন কার্ড নেই? এই সবগুলো আছে। তাহলে এই সবগুলো যখন আছে, তারা তো আমাদের দেশের নাগরিক। আবার নতুন করে তাদের কেন ফর্ম ফিল আপ করতে হবে? দাদা এই কথাটা যেটা বললো যে আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, সবার আছে, তাহলে আমি ওপার বাংলার লোক, আমি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের এই জেলার সম্পাদক, 3.5 কোটি উপরে এখানে মতুয়া রয়েছে। এইবার তাহলে আমি একটা যখন কোনো বিডিও এবং পঞ্চায়েতে যখন আমি কোনো একটা ফর্ম ফিল আপ করতে চাই, আমাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কেন তুলতে হয়? আমার কাছে তো আধার কার্ড আছে, আমাদের কাছে ভোটার কার্ড আছে, মানে তাহলে আমি বাসিন্দা, তাহলে বাসিন্দা নই। জমে উঠেছে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের নেতা নয় জনতা। কিন্তু এই এলাকায়, অর্থাৎ বর্ধমান পূর্বে এর আগে 2019 এবং 2014 দুটো টার্মে যিনি সাংসদ ছিলেন, সুনীল মণ্ডল, 2019-এ তিনি 90,000 ভোটে এখান থেকে জয়যুক্ত হয়েছিলেন এবং 2014-এ তিনি জয়যুক্ত হয়েছিলেন 1,14,000 ভোটে। এবারে ত্রিমুখী লড়াইয়ের সামনে বর্ধমান পূর্ব লোকসভা। আপনার এলাকায় যিনি বিদায়ী সাংসদ, শেষ কবে দেখেছেন? মনে পড়ে না ঠিক মতো কবে দেখেছি, কারণ উনি তো কখন কোন দলে থাকে সেটাই বোঝা মুশকিল। প্রথম ছিল ফরওয়ার্ড ব্লক, পরাপর এলো তৃণমূল, আবার হঠাৎ করে দেখলাম 2021 সালে যখন একটা বিজেপির হাওয়া উঠলো, হঠাৎ করে তিনি বিজেপিতে চলে গেলেন। বর্তমানে এখন কোন দলে আছেন তিনি নিজেই ঠিক মতো জানেন কিনা, এটা আমার সন্দেহ আছে। মানুষ মাত্রই তো ভুল হয়। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হয়তো সেই জায়গায় ভুল হয়েছিলেন, কারণ উনি তো কারোর মন পড়া ঠিকে নিয়ে রাখেননি। তার জন্যই কিন্তু তিনি এইবার চেঞ্জ করেছেন এবং যিনি দাঁড়িয়েছেন আমরা বিশ্বাস রাখছি তিনি এবার থাকবেন এবং আসবেন। অ্যাটলিস্ট পরিযায়ী পাখিদের মধ্যে অ্যাটলিস্ট তিনি ঘুরে ঘুরে আসবেন না। আর যাই মনে নেই কারণ হচ্ছে যে এর আগেও যে সাংসদ ছিল তাকে দেখা যায়নি, বারবার দুবার নির্বাচিত হয়েছিল। সিপিএম আমলে সুনীল মণ্ডল ছিল, তখনও লাপাতা ছিল। এখন আবার যাকে দাঁড় করিয়েছে এও 2 দিন পর লাপাতা হয়ে যাবে, কারণ এটাই যে তৃণমূলের বৈশিষ্ট্য। আগামী 13ই মে বর্ধমান পূর্বে লোকসভা নির্বাচন। ত্রিমুখী লড়াইতে বর্ধমান পূর্বের মানুষ তারা কোন দিকে রায় দেন সে তো সময়ের অপেক্ষা। কিন্তু আজ যে সময় শেষ, তাই নেতা নয় জনতা নিয়ে আমি পারাদীপ আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো কেন্দ্রে, অন্য কোনো দিন।